নমস্কার। আরামকেদারায় আপনাদের স্বাগত। আজকের ছোট গল্প নাম লোভ। লেখক আশিক মাহমুদ। শিবু ডোম থেকে হঠাৎ করে বড়লোক হওয়া নিয়ে এলাকার সবাই হৈ 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 অবস্থা। নুন আনতে পান্তা ফুরোনো শিবুর এখন মফস্বলে একটা ঝাঁ চকচকে বাড়ি, মোড়ের মাথায়ও একটা দোকান কিনেছে। এদিকে বছর কয়েক আগে ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে গ্রাম ছেড়ে শহরমুখী হওয়া নিতুলের সেই একই অবস্থা। দুর্দশা, হতাশা, অভাব, অনটন যেন পিছুই ছাড়ে না তার। ভাগ্যের চাকা এবার যেভাবেই হোক ঘোরাবে সে, আর সেই লক্ষ্যেই শহর ছেড়ে আবার গ্রামে এসেছে। কথাবার্তায় যদি শিবুর কাছ থেকে ভাগ্য পরিবর্তনের মূল মন্ত্রটা কোনো মতে জেনে নিতে পারে তাহলেই বাজিমাত। রাতারাতি সেও দেখিয়ে দেবে সবাইকে। কিন্তু মুখে বলা যতটা সহজ, করে দেখানোটা কি ততটা সহজ? তবে চেষ্টা করে দেখতে ক্ষতি কিসের? একটা সময় তো দুজনে খুব ভালো বন্ধু ছিল একে অপরের। বন্ধুত্বের খাতিরেও শিবু যদি তাকে একটু সাহায্য করে, এই আশা নিয়েই নিতুল আজ শিবুর দোকানের সামনে এসে দাঁড়িয়েছে। শিবু বহুদিন পরে নিতুলকে দেখে আনন্দে আত্মহারা হয়ে ভিতরে ডাক দিল, কিন্তু শিবুর উন্নতির ঝাঁজ যেন নিতুলের চোখে মুখে ঘোর লাগিয়ে দিয়েছে। এই কয়েক বছরে একটা মানুষের এত পরিবর্তন দেখে হিংসেতে একেবারে গা পিত্তি জ্বলে যাচ্ছে তার। অন্তরে বিষ, মুখে হাসি রেখে চেয়ারটা টেনে বসল নিতুল। শিবু তার দোকানের কাজ করা ছেলেটাকে 2 কাপ চা দিতে বলে নিতুলের হালচাল জানতে চাইল। নিতুল লম্বা একটা শ্বাস ছেড়ে বলল, এই আছি কোনো রকম, তবে তোকে দেখে মনে হচ্ছে তুই খুব ভালোই আছিস। শিবু একগাল হেসে উত্তর দেয়, সবই ওপরওয়ালার কৃপা। তা এতদিন পরে হঠাৎ শহর থেকে গ্রামে কোনো দরকারে এসেছিস? কেন, নিজের বাবা দাদার ভিটেতে আসতে পারি না? তা আসতে পারবি না কেন? আলবাত পারিস। হঠাৎ করে এলি তো, তাই জানতে চাইলাম। নিতুলের আর শিবুর সামনে বসে থাকতে ইচ্ছা করে না। রাগে তার পুরো শরীর জ্বলে যাচ্ছে একেবারে। থাক, পরে আসবো আবার। কথাটা বলেই হনহনিয়ে দোকান থেকে বেরিয়ে আসে নিতুল। রাগে দাঁত খিঁচিয়ে নিজের মনেই বলে ওঠে, 2 পয়সার মালিক হয়েছে কি না? আগে তো ভাগার পরিষ্কার করে পেট চালাতি, আর এখন 2 টাকার মুখ দেখতে খুব কথা ফুটেছে। স্লা ডোমের বাচ্চা। এমন সময় একটা আওয়াজ ভেসে আসলো নিতুলের কানে। কিরে, এত রাগ করছিস কেন? ভাগ্য পরিবর্তন কি আর এত রাগলে হয়? নিতুল চমকে ওঠে কথাটা শুনে। সে তো এসব কাউকে বলেনি, তাহলে কে জানলো এইসব? ঘুরে দাঁড়ায় সেদিকে। আবছা অন্ধকার হতে আপাদ মস্তক মোড়ানো একটা ছায়ামূর্তি বেরিয়ে আসছে তার দিকে। কে তুমি? ছায়ামূর্তি হেসে ওঠে খানিকটা, তারপর বলে, আমাকে তুই চিনবি না? ভাগ্য পরিবর্তন করাতে চাস? বিনা বাক্যে ঘাড় নাড়ে নিতুল। তাহলে চল আমার সাথে। তারপর ছায়ামূর্তিটা হাঁটা শুরু করে। নিতুলও মোমের পুতুলের মতো সেই ছায়ামূর্তিকে অনুসরণ করে এগিয়ে যেতে থাকে তার পিছু পিছু। খানিকটা পথ হাঁটার পর ছায়ামূর্তিটা এসে একটা পৌর কবরস্থানের সামনে দাঁড়ালো। এতক্ষণ ঘোরের ভেতর থাকলেও এবার নিতুলের ঘোর কাটতেই চমকে ওঠে, খানিকটা সরে গেল সে। তারপর বলল, এইখানে কেন? তুমি তো বললে আমার ভাগ্যের পরিবর্তন করাবে, তাহলে এই কবরস্থানের সামনে নিয়ে এলে কেন? যা বলছি মন দিয়ে শোন। তোর বন্ধু শিবুর ভাগ্যটাও আমিই পরিবর্তন করে দিয়েছি। এই কবরস্থান কোনো সাধারণ কবরস্থান নয়, 1000 বছরের পুরনো কবরস্থান এইটা।
শত শত বছরের পুরনো লাশ সমাধিস্থ হয়েছে এইখানে। নিতুল ছায়ামূর্তির কথা শুনে মুখ তুলে একবার কবরস্থানের দিকে তাকায়। অন্ধকারের মাঝে সগৌরবে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে শত শত স্তম্ভ। তাচ্ছিল্য ভরে প্রশ্ন করে নিতুল, এই কবরস্থানে তো সব মৃত মানুষ শুয়ে আছে। যারা নিজেদের ভাগ্যকে মৃত্যুর হাত থেকে ঠেকাতে পারেনি, তারা আমার ভাগ্য বদলাবে কিভাবে? ছায়ামূর্তির কণ্ঠস্বরে খানিকটা কর্কশতা প্রকাশ পায় এবার। মানুষের এত দাম্ভিকতা ভালো না। ভাগ্য পরিবর্তন করাতে চাইলে যা বলছি মনোযোগ দিয়ে শোন। এই কবরস্থানটা খ্রিস্টানদের কবরস্থান, আর খ্রিস্টানরা তাদের প্রিয় মানুষকে সমাধিস্থ করার সময় অনেকে কফিনের ভিতরে অনেক কিছু রেখে দেয়। তোকে এখন তেমনি একটা কবরের সন্ধান দেব, তবে সাবধান, তোকে ঠিক যতটুকু বলবো ততটুকুই করবি। এর বাইরে গেলে যা হবে তার জন্য দায়ী থাকবি তুই নিজে। নিতুলের চোখ জোড়া এবার জলজল করে ওঠে। সে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে বলে, তুমি যতটুকু বলবে ততটুকুই করব আমি। এখন বলো, কোন কবরের ভিতরে কি আছে? ছায়ামূর্তি আবার বলতে শুরু করে, কবরস্থানের পাঁচিল টপকে সোজা রাস্তা ধরে গুনে গুনে 30 কদম সামনে এগিয়ে যাবি। তারপর দেখবি একটা কালো মার্বেল পাথর দিয়ে বানানো স্তম্ভ আছে। ওই কবরটার কফিনে দুটো বক্স আছে। তুই ডান দিকের বক্সটা নিয়ে সোজা চলে আসবি। নিতুল আবারও প্রশ্ন করে, কি আছে ওই বক্সের ভিতরে? যা আছে তাতে তোর ভাগ্য বদলে যাবে। এখন যা। আর হ্যাঁ, দ্বিতীয় বক্সটাতে যেন ভুল করেও হাত দিবি না। নিতুলের আর তর সইল না। সে বিদ্যুৎ বেগে কবরস্থানের প্রাচীরের কাছে গিয়ে দাঁড়ালো। তারপর দু হাতে ভর দিয়ে সোজা ভেতরে নেমে গেল পাঁচিল টপকে। ভেতরে ঢুকতেই অদূর হতে একটা শেয়াল কয়েকবার করুণ সুরে ডেকে উঠল। কিছু দূর থাকা একটা গাছের ডাল হতেও পেঁচাটা সশব্দে ডেকে উঠল। নিতুল বুকে থুক দিয়ে আকাশের দিকে তাকালো একটা বার। আকাশের চাঁদটা আজ বড় হয়ে উঠেছে। আলোর কোনো কমতি নেই। দিব্যি ভোরের আলোর মতো দেখাচ্ছে কবরস্থানটাকে। আবঝা আলোয় এদিক সেদিক তাকিয়ে একটা বাঁশের লাঠি আর কোদাল তুলে নিল হাতে। নিতুল জাতে ডোম, কাজেই মরা মানুষ বা লাশে তার ভয় ডর একেবারেই নাই। মর্গে কাজ করাকালীন সময়ে কত মৃত লাশ কাটাছেঁড়া করেছে সে, আর এমন কি। তবে কবরস্থান মানেই শেয়াল কুকুরের আস্তানা। অন্ধকার দেখে যদি এসে ঝাঁপিয়ে পড়ে, তখন এই লাঠি দিয়েই তার ভবলীলা সাঙ্গ করবে সে। আগন্তুকের কথা মতো গুনে গুনে 30 কদম এগিয়ে যেতেই নিতুলের চোখ পড়ল একটা কালো মার্বেল পাথর দিয়ে মোজাইক করা স্তম্ভের দিকে। কালের বিবর্তনে ধুলাবালি মেখে সাদা কালোর একটা মিশ্রণ রং তৈরি হয়েছে সেটাতে। নিতুল বিলম্ব না করে হাতে থাকা কোদালটা দিয়ে দ্রুত কবরের মাটি সরানো শুরু করল। অন্ধকার রাতে নিজের হার্টবিট শুনতে পাচ্ছে সে, কিন্তু তার এখন সকল জল্পনা কল্পনা সব কিছু ভেতরে থাকা ওই বক্সকে ঘিরে। না জানি কি অপেক্ষা করছে ওই বক্সের ভিতরে। দীর্ঘ পরিশ্রমের পর কবরের ওপর থেকে মাটি সরিয়ে কফিনের দেখা মিলল এবার। অন্ধকারেও নিতুলের চোখ জোড়া জলজল করে উঠল। হাতের কোদালটা নিচে রেখে পকেটে মোবাইল টর্চটা জ্বালিয়ে নিল সে। বহুদিন ধরে মাটির নিচে থাকাতে কবরের অবস্থা ভঙ্গুর। দু হাতের মাঝে মোবাইলটা আটকে দিয়ে দু হাত দিয়ে কফিনের মুখটা খুলল এবার। কফিনের মুখটা খুলতেই মোটকা একটা গন্ধে নাকটা ধরে আসলো নিতুলের। সারা জীবন ভাগাড় পরিষ্কার করার চাইতে এইটুকু গন্ধ সহ্য করা নিতুলের কাছে একেবারে নস্যি। মুখ থেকে মোবাইলটা হাতে নিয়ে কফিনের ভেতরটা ভালো করে দেখতে থাকি এবার।
কফিনের এক পাশে পড়ে আছে কাপড়ে মোড়ানো নরকঙ্কাল। সে তার কফিনে যেভাবে ইচ্ছা থাকুক, সে যা নিতে এসেছে সেটা পেলেই খুশি। অপেক্ষারত চোখ জোড়া এবার কাঙ্ক্ষিত বক্স দুটোকে দেখে শান্ত হলো। দুটো বক্স কফিনের দু মাথায় পড়ে আছে অযত্নে। নিতুলের ঠোঁটে লোভনীয় একটা হাসি ফুটে উঠল। সে একটা বক্স হাতে তুলে নিয়ে কাপড় দিয়ে মোড়ানো কঙ্কালটাকে তাচ্ছিল্য করে যেন বলে উঠল, আমরা বেঁচে থাকতে দুবেলা খেতে পারছি না, আর তুই মরার পরেও দুপাশে গুপ্তধন নিয়ে শুয়ে আছিস। কথাটা বলে আর দেরি না করে একটা বক্স হাতে নিয়ে কবর হতে উঠতে যাবে, ঠিক তখনই ওর কানে কানে কেউ একজন বলে উঠল, সুযোগ বারবার আসে না, ওই আগন্তুক তোকে ঠকাচ্ছে। এত ছোট এসেছে যখন, তখন একটা নিয়ে যাবে। হাম থাকা এটা মরাটা খেলবে, নিয়ে যা হতভাগা। নিতুল কবর থেকে উঠতে গিয়েও থমকে দাঁড়ায়। ঠিকই তো, মরা মানুষের আবার ধন সম্পদের কি কাজ? হাতের বক্সটা ওপরে রেখে তারপর ভিতরের বক্সটা দুহাত দিয়ে চেপে ধরে। আর বিপত্তিটা তখনই করে আগন্তুকের কথা সত্যি প্রমাণিত হয়ে কাপড়ের ভিতর থেকে এক জোড়া মাংসবিহীন হাত বেরিয়ে এসেছে। নিতুল আকস্মিক এমন ঘটনা দেখে হতবিহ্বল হয়ে চমকে উঠল। হঠাৎ খেয়াল করলো চারপাশের বাতাসটা স্বাভাবিকের তুলনায় ভারী হয়ে উঠেছে। বিপদের আঁচ বুঝতে পেরে দেরি না করে বক্সটা হাতে নিয়ে কবর থেকে ওপরে উঠতে যাবে, ঠিক তখনই তার দু পায়ে একটা টান অনুভব করলো সে। বক্সটা উপরে রেখে দু হাতে শক্ত করে ওপরের মাটি খামচে ধরল নিতুল। কিন্তু না, ধীরে ধীরে সেই অদৃশ্য শক্তির ক্ষমতা যেন আরও বেড়ে চলেছে। একটা হ্যাঁচকা টানে নিতুলকে নিচে নামিয়ে নিতেই নিতুলের মুখ থেকে একটা অজানা শব্দ বেরিয়ে এলো আপন। এতক্ষণে কাপড়ে মোড়ানো সেই নরকঙ্কালটা বেরিয়ে এসেছে কাপড় ছেড়ে। চোখের পরিবর্তে দুটো নিকোষ কালো গর্ত। সেই গর্ত থেকে বেরিয়ে আসছে শত শত পোকার দল। হীরার মতো ঝকঝকে দাঁতগুলো যেন হাসছে। নিতুলকে ব্যঙ্গ করে সেই মণিহীন চোখ জোড়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। নিতুল ঘাবড়ে গিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে কবর থেকে উঠতে গেলে কঙ্কালের মাংসবিহীন হাত জোড়ায় এসে তার মাথার দুপাশ শক্ত করে চেপে ধরে। এবার অসহনীয় যন্ত্রণায় কুকিয়ে ওঠে নিতুল। মৃত্যুর বিভীষিকা কিছুটা আন্দাজ করতে পেরে প্রাণ রক্ষার জন্য মরিয়া হয়ে উঠলে কঙ্কালটা তার হাত জোড়া আরো শক্ত করে ধরে নিতুলের মাথাটা। অস্পষ্ট গোগানি বেরিয়ে আসে নিতুলের মুখ। জিহ্বাবিহীন মুখটা এবার নিতুলের সামনে ঝুঁকিয়ে যে ফিসফিসিয়ে বলে, এই বক্স আমার, আর আমার জিনিস শুধুই আমার। কথাটা বলেই সজোরে নিতুলের মাথাটা পিছন দিকে ঘুরিয়ে দেয়। এবার কবরের ভেতর থেকে একটা কান ফাটানো আর্তনাদ বেরিয়ে আসে। কবরস্থানের বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। মণিহীন চোখে নিষ্পলক তাকিয়ে থাকে কবরস্থানের দিকে। ভাঙা ভাঙা শব্দে অস্পষ্ট স্বরে বলতে থাকে, অতি লোভে তাতি নষ্ট। সমাপ্ত।